দীর্ঘদিন জেল খেটে বেরিয়ে নতুন জীবনের আশায় কান্নাপ্পা পাড়ি জমায় মালয়েশিয়ায়। তবে সেখানে গিয়ে সে পড়ে আরো বড় বিপদে। গার্লফ্রেন্ডকে সাহায্য করার চক্করে সে তো ব্যাংকই লুট করে বসে, এবার তো পুলিশ সহ তার পেছনে পড়ে যায় এক ভয়ঙ্কর মাফিয়া। এখন এটাই দেখার পালা যে সে কি পারবে এদের সবার হাত থেকে নিজেকে বাঁচাতে, নাকি শেষ পর্যন্ত তাকে ধরা পড়তে হবে। চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্পে। মুভির নাম এস। শুরুতেই দেখা যায় আরিভু নামের এক লোক কল্পনা নামের একজনকে কল করে। কল্পনা আরিভুকে বলে, আমার একটা হেল্প লাগবে, ব্যাংক আমার উপর প্রেসার ক্রিয়েট করছে আর আমার মনে হচ্ছে তারা আমার প্রপার্টি সিজ করে দিবে। আমি অনেক বেশি চিন্তায় আছি, তুমি কি কিছু মনে করবে? আসলে আমার কিছু টাকা লাগতো, যদি একটু টাকা দিয়ে হেল্প করতে। আমার 1 মিলিয়ন টাকা লাগবে, তো তুমি যদি আমাকে 2 লাখ টাকার মতো দিয়ে দাও, বাকিটুকু আমি ম্যানেজ করে নিতে পারবো। প্লিজ আমাকে একটু হেল্প করে দিও। যদিও আমি জানি তোমার মতো ধনীদের কাছে এই টাকাটা খুব বেশি নয়, তাই যদি পারো তাহলে একটু হেল্প করো। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই দুবাইয়ের সেন্ট্রাল প্রিজন। সেখানে চিদাম্বারাম নামের একজন জেল খাটছিল। তো চিদাম্বারাম কল করে কান্নাপ্পা নামের একজনকে। কান্নাপ্পা তখন এয়ারপোর্ট থেকে কথা বলছিল। চিদাম্বারাম তাকে জিজ্ঞেস করে, তুমি কি করবে? কান্নাপ্পা বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার অতীতের সবকিছু ভুলে যাব আর এক নতুন পরিচয়ে একটা নতুন জীবন শুরু করব। বাকি 4-5 জনের মতো স্বাভাবিক একটা জীবন চাই আমি। চিদাম্বারাম এসব শুনে বলে, হ্যাঁ সব সময় তো এরকমই বলো, তারপর দেখা গেল কারোর সাথে ইমোশনালি জড়িয়ে গেলে আর পরে সব শেষ। একটা কথা মাথায় রেখো, তুমি মাত্রই কিন্তু জেল থেকে বেরিয়েছো, তাই আবারও যদি উল্টোপাল্টা কোনো সিদ্ধান্ত নিয়ে নাও আর আবারও জেলে আসো, তাহলে কিন্তু আর ছাড়া পাওয়ার কোনো আশা নেই। মনে থাকবে তো? এর মাধ্যমেই বোঝা যায় যে কান্নাপ্পা কোনো কারণে জেল খেটে বের হয়েছে। যাক, তো কান্নাপ্পা বলে, হ্যাঁ মনে থাকবে। ওপাশ থেকে চিদাম্বারাম বলতে থাকে, ওকে আমি এখন কল রাখছি, আর একেবারে কথা হবে জেল থেকে বেরিয়ে। এদিকে কান্নাপ্পাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসে আরিভু। সে এসেই বলে, এই তুমি তো কান্নাপ্পা তাই না? সে এটাও জানায় যে তাকে চিদাম্বারাম পাঠিয়েছে। কান্নাপ্পা বলে, হ্যাঁ আমি তো সে, কিন্তু আমাকে আপনি কিভাবে খুঁজে পেলেন? আপনার সাথে তো আমার আগে কখনো দেখা হয়নি, তাহলে চিনলেন কিভাবে? আরিভু বলে, আমি তোমার গেটআপ দেখেই চিনে নিয়েছি। আর শোনো, আমার ব্যাপারে খুব জলদি জানতে পারবে যে আমি কে, বুঝলে? তো তারপরে আরিভু কান্নাপ্পাকে তার ব্যাপারে বলে যে আরিভুর 500 জন কর্মচারী নিয়ে একটা কোম্পানি আছে, সে কারণে তার সব দিকেই নজর থাকবে, এটাই স্বাভাবিক। তো এরপরে আরিভু কান্নাপ্পাকে নিয়ে তার কোম্পানিতে চলে আসে। তখন সে কান্নাপ্পাকে জিজ্ঞেস করে, তাকে সবাই বল্টু কান্নাপ্পা কেন ডাকে? এই বল্টুর কি রহস্য? কান্নাপ্পা তখন বলে, আসলে আমি ছোটবেলায় কার, বাইক, সাইকেল সবকিছুর বল্টু খুলে সেগুলো সেল করে দিতাম, আর কেউ ধরতেও পারতো না। এইসব শুনে আরিফও বুঝতে পারে যে কান্নাপ্পা চুরি করতে মাহির। অন্যদিকে আমরা রাজা নামের একজনকে দেখি, যে একটা ছেলেকে খুব মারধর করছিল আর বলছিল, তুই গ্যাংস্টার তাই না? যা গিয়ে আমার নাম তোর মালিককে বল, তাহলে জানতে পারবি আসল গ্যাংস্টারটাকে। সব বাহাদুরি তখন বের হয়ে যাবে। তো এই রাজা হচ্ছে একজন পুলিশ অফিসার, আর সেই এই ছেলেকে মারছে কারণ এই ছেলেটা প্রীতি নামের একটা মেয়ের প্রাইভেট ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছিল। এ কারণেই তাকে আচ্ছা মতো ধোলাই দিয়েছে। তো ছেলেটা এত মারধর খাওয়ার পর মোবাইল দিয়ে সেখান থেকে পালায়। প্রীতি তখন রাজাকে বলে, থ্যাঙ্কস স্যার, আমি আপনার এই হেল্প জীবনেও ভুলবো না। রাজা বলতে থাকে, আরে থ্যাঙ্কস বলতে হবে না, এটা তো আমার দায়িত্ব। প্রীতি তখন বলে, আচ্ছা তো আমার মোবাইলটা দিবেন না? রাজা বলতে থাকে, হ্যাঁ এটা নিয়ে যেও, রাতে আমার বাসায় এসে তারপর নিও, ঠিক আছে? প্রীতি এই কথা শুনে অবাক হয় আর বলে, মানে আমি কেন রাতে আপনার বাসায় আসবো? রাজা তখন বলতে থাকে, কেন তুমি কি জানো না রাতে আমি তোমাকে কেন ডাকছি? প্রীতি এবার বুঝতে পারে সে একটা ব্ল্যাকমেল থেকে বাঁচতে গিয়ে আর একটা ফাঁদে পড়ে গিয়েছে। এই পুলিশ অফিসার তো নিজেই একটা শয়তান। তাই প্রীতি বলতে থাকে, আমি আপনাকে বিশ্বাস করে সবটা বলে হেল্প চেয়েছি, আর আপনি এখন আমার বিশ্বাসেরই সুযোগ নিচ্ছেন? তাহলে তো আপনার মধ্যে আর ওই শয়তান ছেলের মধ্যে কোনো তফাতই রইল না। রাজা এই কথা শুনে বলে, কি বললে তুমি? আমাকে ওই ছেলের সাথে তুলনা করলে? আমি কি তোমার সাথে প্রেমের অভিনয় করেছি নাকি? আমি যা বলেছি ক্লিয়ার করে বলেছি, আমি তো মিথ্যা বলে ফাঁসাইনি। তাই বলছি চুপচাপ রাতে চলে এসো, কাজ করে তারপর নিজের ভিডিও নিয়ে যেও। প্রীতি তখন বলে, না স্যার আমি পারবো না, প্লিজ আপনি এরকম করবেন না, আমাকে আমার ভিডিওটা দিয়ে দিন। রাজা বলতে থাকেন, না আমি তো দিব না, আর শোনো বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু এটা অনলাইনে আপলোড করে দিব, তখন বুঝবে। আর দোষ দিব ওই ছেলের, এখানে আমাকে নিয়ে কোনো কথাই হবে না, তাই ভেবে দেখো কি করবে। আমি কিন্তু রাতে অপেক্ষা করব। এই কথা বলে রাজা সেখান থেকে চলে যায়। কতটা বদমাশ এই লোক তার এই কর্মকাণ্ডেই বোঝা গেল। অন্যদিকে কান্নাপ্পা বাসে উঠতে থাকে।
সেই সময় রুক্কু নামের একটা মেয়েকে সে দেখে। সেই সময় আবার বাসে একটা মোবাইল হারিয়ে যায়। তাই রুক্কু মোবাইলের মালিককে কানে কানে বলে যে ওই লোকটার পকেট চেক করতে, মানে সে কান্নাপ্পারই পকেট চেক করতে বলছিল। ছেলেটাও তখন চেক করে দেখে মোবাইল তো তার পকেটে নেই, এটা তো সিটেই পড়েছিল। যাক, তো কান্নাপ্পা গাড়ি থেকে নেমে রুক্কুকে বলে, কি হলো এটা? আপনি কেন ভাবলেন যে আমি তার মোবাইল চুরি করেছি? আমাকে কি দেখে চোর মনে হচ্ছে আপনার? কি হলো বলুন? রুক্কু বলে, আমি বাসে ভুল হলেও বাস স্ট্যান্ডে আমি দেখেছি আপনি চুরি করেছিলেন। এরপরে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় কান্নাপ্পা একজন ভিক্ষুক মহিলার জন্য একজন ধনী ব্যক্তির মানিব্যাগ নিচে ফেলে দেয়, আর পরে ওই ধনী লোককে আবারও মানিব্যাগটা তুলে দেয় ভালো সাজার জন্য। লোকটা তখন খুশি হয়ে কান্নাপ্পাকে কিছু টাকা দিয়ে দেয়, আর সেই টাকাটা আবার কান্নাপ্পা ওই ভিক্ষুক মহিলাকে দেয়। এসব দেখে রুক্কু আসলে কান্নাপ্পাকে চোর ভেবেছিল। আর এই সব কথা মনে করে কান্নাপ্পা বলে, আরে সেটা তার সম্পূর্ণভাবে চুরি ছিল না। রুক্কু বলে, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। কান্নাপ্পা বলে, দাঁড়ান, আমার কথা বলা এখনো শেষ হয়নি। সে বলতে থাকে, আপনি আমাকে ভুলভাবে চোর বলেছেন বাসে, তাই আমি আপনার সরি চাই, আমাকে সরি বলুন, তারপর এখান থেকে যান। রুক্কু বলতে থাকে, যদি একজন চোর ক্রাইম স্পটে থাকে তাহলে তো তাকেই সন্দেহ করা হবে, তাই না? তাই আমি সরি বলবো না। এই কথা বলেই রুক্কু সেখান থেকে চলে যায়। এরপরই দেখা যায় আরিভু কান্নাপ্পাকে কল্পনার সাথে দেখা করায়। আরিভু বলতে থাকে, তুমি আজ থেকে তার হোটেলেই রাঁধুনি হিসেবে জব করবে, বুঝতে পেরেছো? আর সে হচ্ছে আমার লাভ, অর্থাৎ তোমার ভাবি। কান্নাপ্পা তখন বলে, কি আমি রাঁধুনি হয়ে কাজ করব? আরিভু বলে, হ্যাঁ, কেন? তুমি কি জানো না তুমি কেন এসেছো এখানে? কান্নাপ্পা তারপর আর কিছুই বলে না। আরিভু এরপর কল্পনাকে বলে, সরি, আমি তোমাকে তোমার টাকাটা দিতে পারিনি, আসলে এই মুহূর্তে আমার হাতে নেই তো, কিন্তু আমি জলদি আমার জায়গা সেল হলে তোমাকে টাকা দিয়ে দিব। কল্পনা তখন বলে, কোনো ব্যাপার না, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পেলে ভালো হবে। তো এরপর কান্নাপ্পা দেখা যায় প্রথম দেখাতেই কল্পনাকে ইমপ্রেস করে ফেলে, কারণ তার কথাবার্তায় যে কেউই ফাঁসতে বাধ্য। তাই কল্পনাও আর কোনো চিন্তা না করে তাকে জবে রেখে দেয়। অন্যদিকে আমরা রুক্কুকে দেখতে পাই, সে তার কাজ শেষে বাড়ি ফেরার জন্য বাসে ওঠে। তখনই সেখানে সে কান্নাপ্পাকে দেখে। কান্নাপ্পা তখন বলে, আমি সেদিন ওই ধনী লোকের টাকা চুরি করিনি, বরং আমি তার টাকা দিয়ে ওই দাদিমাকে হেল্প করেছি, আর সে ওই টাকাটা নিজ ইচ্ছায় আমাকে দিয়েছিল, আমি তো জোর করে নেইনি। রুক্কু বলে, তাও সেটা একরকম চুরি, কারণ তুমি সেটা ট্রিক করে নিয়েছো। এ কথা শুনে কান্নাপ্পা আর কিছুই বলে না। তারপর দেখা যায় সে গাড়ি থেকে নেমে রুক্কুর পেছন পেছন আসছিল। সেখানেই পাশের একটা দোকানে দাঁড়িয়ে পানি খাচ্ছিল প্রীতি। প্রীতি কথা মতো আজ গিয়েছিল রাজার কাছে, কিন্তু সে যখন বলে, স্যার আমি আপনার কথা মতো সব করেছি, এখন তো ভিডিওটা ডিলিট করে দিন। কিন্তু রাজা বলে, হ্যাঁ আমি ভিডিও ডিলিট করব বলেছিলাম, কিন্তু এখন আর করব না, আমার মন বদলে গেছে, কারণ তোমাকে আমি পছন্দ করেছি। তো এক কাজ করো, তুমি আমার সিক্রেট গার্লফ্রেন্ড হয়ে যাও। প্রীতি তো তখন কান্না করতে থাকে আর বারবার রিকোয়েস্ট করে তার ভিডিও ডিলিট করতে, কিন্তু রাজা বলে, না আমি করব না, আর যা বলেছি তা চুপচাপ করো। পরের বার আমার সাথে দেখা করলে সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে আসবে, বুঝলে? তো এইসব কথা ভেবে প্রীতি পানি খেয়ে চলে যায় কান্নাপ্পাকে ক্রস করে। সেই সময় রুক্কু কান্নাপ্পাকে বলে, কি ব্যাপার, তুমি আমাকে কেন ফলো করছো? আমার পেছন পেছন আসছো কেন? হ্যাঁ? কান্নাপ্পা বলে, আমি কেন ফলো করব তোমাকে? তুমি আমার সাথে এক রাস্তায় কেন আসলে? তখন একজন লোক বলে, আরে রুক্কু, রেগে যাচ্ছ কেন? কান্নাপ্পা তো এখানেই থাকে, আরিভুর গেস্ট সে, আর তোমার প্রতিবেশী। তো এবার দেখা যায় রুক্কুর স্টেপ ফাদার হলো রাজা, আর রুক্কু তাকে একদমই পছন্দ করে না, কারণ তার স্বভাব চরিত্র খুবই জঘন্য। তাই রুক্কু অনেকগুলো জব করে রাজার থেকে বাড়ির শেয়ার কেনার জন্য, আর যাতে করে সে রাজার টর্চারের থেকে মুক্ত হতে পারে। তাই আজ এসেই আগে সে রাজাকে আজকের টাকাটা দিয়ে দেয়। পরে সে বারান্দায় যায় আর দেখে তার দিকেই তাকিয়ে আছে কান্নাপ্পা। কান্নাপ্পা তখন নিচে রাজাকেও ফলো করে। সে তাকে দেখে কিছু একটা সন্দেহ করেই ফেলে। পরদিন রাতের বেলা দেখা যায় রুক্কু একটা রেস্টুরেন্টে তার পার্ট টাইম জব করছিল। সেখানে কিছু ছেলে তার সাথে আজে বাজে কথা বলতে থাকে। এসব তো রুক্কুর একদমই ভালো লাগে না, তাই সে তার ম্যানেজারকে এই ব্যাপারে জানায়। তখন সে বলে, এসব ইগনোর করেই কাজ করতে হবে, এরকম অনেক ছেলেরা আসে, কিন্তু এইসব দিকে খেয়াল করতে গেলে তো কেউই কাজ করতে পারবে না। তখনই সেখানে কান্নাপ্পা আর কল্পনা চলে আসে, আর কল্পনাকেও একইভাবে আজে বাজে কথা বলে ছেলেগুলো। তখনই কান্নাপ্পা ওই ছেলেগুলোকে খুব মারধর করে, আর কল্পনাকে বলে, তোমাকে যেভাবে কথা বলেছে তুমিও তার জবাব দাও। তো কল্পনা তাদেরকে মারার আগে রুক্কু এসে মারে, আর তার রাগটা ইচ্ছা মতো মেটায়।
রুক্কুর এই মার দেখে তো কান্নাপ্পা হাসতে থাকে, আর রুক্কু নিজেও হাসে, কারণ সে বুঝতে পেরেছে কান্নাপ্পা কোনো খারাপ মানুষ নয়। সে নারীদের সম্মান রক্ষা করতে জানে, আর তাকে কেউ হেল্প করতে পারলে সেটা একমাত্র কান্নাপ্পাই করতে পারবে। তো এরপরই বাড়ি ফেরার পর কান্নাপ্পাকে বারান্দায় দেখে শীষ দেয় রুক্কু, আর এখান থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব। প্রতিদিনই তারা একে অপরের সাথে দেখা করে, কথা বলে, বেশ ভালোই যাচ্ছিল সবকিছু। তো আজ একটা ড্রেস শপে রুক্কু অনেক বকাবকি শোনে, কারণ সে তার সেল টার্গেট কমপ্লিট করতে পারেনি। তাই ম্যানেজার বলে যায়, যদি তুমি আজ নিজের টার্গেট ফুল করতে না পারো তাহলে তোমার জব চলে যাবে। তখনই সেখানে কান্নাপ্পা আসে আর রুক্কুর সাথে কথা বলার চেষ্টা করে। কান্নাপ্পা তো আর রুক্কুর জবের টার্গেটের ব্যাপারে জানতো না, তাই সে তার সময় নষ্ট করছিল। রুক্কু তখন রেগে গিয়ে বলে, তুমি ড্রেস দেখছো, কিন্তু এগুলো কি কেনার সামর্থ্য আছে তোমার? তাহলে কেন আমার সময় নষ্ট করছো? আমি যদি সেল টার্গেট কমপ্লিট না করতে পারি তাহলে তো আমার জবটাই চলে যাবে। তাই প্লিজ চলে যাও, আমাকে আর বিরক্ত করো না। কান্নাপ্পা তখন বলে, তোমার কি মনে হচ্ছে আমি ড্রেস কিনতে পারবো না? আচ্ছা তোমার টার্গেট কত বলো তো? তখন রুক্কু তার টার্গেট বলে, আর কান্নাপ্পা সেই মতোই একটা ড্রেস প্যাক করতে বলে। রুক্কু তখন বলে, কেন এসেছিলে আর কি বলতে চাইছিলে আমায়? কান্নাপ্পা তখন একটা নোট দেয় আর বলে, এটা দেখে ফেলে দিও। এই কথা বলেই সে রেগে মেগে চলে যায়। রুক্কু তখন দেখে সেখানে সে কফি খেতে যাওয়ার রিকোয়েস্ট করেছে, আর এটাই সে দিতে এসেছিল। অথচ রুক্কু তো তার সাথে কেমন ব্যবহার করলো। যাক, তো কান্নাপ্পা বাইরে এসেই কল করে আরিভুকে আর বলে, আমার জন্য 10,000 টাকা রেডি রাখো, আমার দরকার। কান্নাপ্পা তাকে টাকার কথা বলেছে কারণ আরিভু তো নিজেকে কোটিপতি বলেই পরিচয় করিয়েছে। তখন আরিভু বলে, চুপ করো, তুমি কি আমার কাছে টাকা দিয়ে রেখেছো? আর আমি এখন ইম্পর্টেন্ট মিটিং এ যাচ্ছি, তাই বিরক্ত করো না তো। তাও এসব ছোটখাটো অ্যাকাউন্ট নিয়ে। এই কথা বলেই কল রেখে দেয় সে। তো কান্নাপ্পা কিছুক্ষণ পরই দেখে, ও মা, এই আরিভু তো একটা চিটার। সে কোনো কোটিপতি নয়, বরং সে তো ভাঙ্গারি বিক্রি করে চলে। কান্নাপ্পা তো তখন আরিভুকে হাতে নাতে ধরে ফেলে আর বলে, চিটার, মিথ্যুক, বাটপার, এই নাকি তুই বিজনেসম্যান? আরিভু তখন বলতে থাকে, প্লিজ তুমি আমার আসল পরিচয় কল্পনাকে বলো না। কান্নাপ্পা বলে, আমি বলবো না একটা শর্তে, যদি আমার বলা টাকাটা তুমি আমাকে দিয়ে দাও। আরিভু বলতে থাকে, আমি কোথা থেকে এত টাকা পাবো? কিন্তু হ্যাঁ, আমি লোনের ব্যবস্থা করে দিতে পারবো। কান্নাপ্পা বলে, ঠিক আছে, চলবে। আরিভু এরপর বলতে থাকে, কিন্তু তুমি কেন রুক্কু আর তার জবের ব্যাপারে ভাবছো? তার প্রেমে পড়ে গেলে নাকি? কান্নাপ্পা বলে, তোমাকে না গলাতে কে বলেছে? আরিভু বলতে থাকে, তোমার এখানে এসে কাজে ফোকাস করার কথা, কিন্তু তুমি তো এসেই নিজের লাভ ড্রামা শুরু করে দিলে। তো তারপরে আরিভু কান্নাপ্পাকে নিয়ে আসে ধার্মার কাছে। ধার্মা হচ্ছে একজন মাফিয়া টাইপের লোক। সে জুয়া খেলে, চাঁদাবাজি করে, ক্রাইম করে, খুন করে, যত রকমের যত ক্রিমিনালি কাজ আছে সব সে করে থাকে। আর তার থেকে লোন নেওয়ার পর তা সঠিক সময় না দিলে তার মৃত্যু নিশ্চিত। এবার সেখানে জুয়া খেলতে বসে পড়ে কান্নাপ্পা। স্বাভাবিকভাবেই সে বারবার উইন করছিল, কিন্তু একটা সময় পর সেই ধার্মা আসে আর সেও খেলতে বসে। তখন এক পর্যায়ে কান্নাপ্পা তার থেকে লোন নেয় বাকি খেলা সম্পূর্ণ করতে, কিন্তু এইখানে ধার্মা চিটিং করে জিতে যায়। যখন কান্নাপ্পা বলে যে তুমি তো চিটিং করেছো, তাই আমার প্রাপ্য টাকা আমাকে দিয়ে দাও, তখন ধার্মা বলে, আমার এলাকায় এসে আমাকেই হুকুম? আমি চাইলে এখানেই তোদেরকে মেরে দিতে পারি, তাই বলছি চুপচাপ সাইন কর লোনের পেপারসে, তারপর চলে যা। আর ঠিকঠাক টাইমে লোন না দিলে কিন্তু আমি তোর বডি পার্ট কেটে কেটে বিক্রি করব। তো কান্নাপ্পা কোনো কারণে আর তর্ক না বাড়িয়ে সাইন করে বাইরে চলে আসে, কিন্তু আরিভু মাফ চাইতে গিয়ে থাপ্পড় খেয়ে বাইরে আসে। কান্নাপ্পা তখন বলে, আমি বলেছিলাম না কথা না বলে আসতে, তাহলে কি আর এই থাপ্পড়টা খেতে হতো বোকা? আরিভু বলে, তুমি কি তাদের স্মোক পাইপ চুরি করে এনেছো? কান্নাপ্পা বলে, হ্যাঁ। আরিভু তখন বলতে থাকে, তারা এটা খুঁজে পায়নি বলেই আমাকে থাপ্পড় দিল, বুঝতে পেরেছো কি? কান্নাপ্পা তো তখন তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আরিভু আবারও বলে, আমি বলেছিলাম না খেলতে, আমার কথা কেন শুনলে না? কান্নাপ্পা বলে, কেন শুনবো? আমি যখন জিতে যাচ্ছিলাম তখন তো খুব খুশি হচ্ছিলে। আরিভু বলে, হ্যাঁ, কিন্তু এখন দেখলে কি সর্বনাশ হয়েছে, কি করবে বলো এখন? কান্নাপ্পা বলে, কি আবার করব? আমরা তার লোন দিব না, কারণ আমরা টাকা নেইনি। সে আমাদেরকে হুমকি দিয়ে সাইন নিয়েছে, ইচ্ছে তো করছে তার অবস্থা খারাপ করে দিতে। তুমি শুধু অপেক্ষা করো আর দেখো কি হয়। আরিভু বলে, কি হবে মানে? দেখো, তুমি কিন্তু তার সাথে ঝামেলায় জড়াতে পারবে না, আর এটার কথা ভাববেও না। অন্য কোনো পরিকল্পনা থাকলে সেটা নিয়ে ভাবো। কান্নাপ্পা বলে, আমি কেন তাকে ভয় পাবো শুনি? আরিভু বলে, তো তুমি ভয় পাবে না কেন? তুমি লোন নিতে চেয়েছো, তুমিই তার সাথে খেলেছো, মাঝখানে আমাকে এখানে ফাঁসিয়ে দিয়েছো। আমি তো কিছুই করিনি, তাহলে আমি কেন তার হাতে মারা পড়বো? কান্নাপ্পা বলে, আচ্ছা ঠিক আছে, আমি একটা উপায় বের করছি।
এইসব থেকে পালানোর, বুঝেছো? আরিভু এরপর কল করে চিদাম্বারামের বাবাকে আর বলে তোমার ছেলে একজনকে পাঠিয়েছিল, কিন্তু সে তো আমার নাকে দম করে ছাড়ছে, এই সব কিছুর জন্য সে দায়ী। কোথায় চিদাম্বারাম? তখন তার বাবা বলে, ওহ আমি তো বলতে ভুলেই গিয়েছি, সে এখন জেলে আছে। নেটওয়ার্কের জন্য আরিভু তো আর এই কথাটা শুনতে পায় না। তখনই সেখানে রুক্কু চলে আসে আর জিজ্ঞেস করে কান্নাপ্পা কোথায়? আরিভু রেগে মেগে বলে সে হয়তোবা কারো লাইফ নষ্ট করতে বিজি আছে। তুমি কেন এসেছো এখানে? রুক্কু বলে কি ব্যাপার, এভাবে কথা বলছো কেন? আমি কি করেছি? আরিভু তখন বলতে থাকে যে তুমিই তো তাকে বলেছো টাকা লাগবে তোমার জব বাঁচানোর জন্য, তাই সে নিজেকে সমস্যায় ফেলেছে আর সাথে এখন আমাকেও। আমরা তো কোটি টাকার লোনে ডুবেছি, এখন এক সপ্তাহের মধ্যে টাকা না দিলে আমার মাথা কাটা পড়বে। রুক্কু তখন জিজ্ঞেস করে কান্নাপ্পা কোথায়, সে সেফ তো? আরিভু বলে তোমার কান্না সেফই আছে, কিন্তু তারা আমার মাথা চেয়েছে, এখন সরো আমার পথ থেকে। এই বলে আরিভু সেখান থেকে চলে যায়। তারপরে রুক্কু আসে কান্নার কাছে। আচ্ছা কান্নাপ্পাকে এখন থেকে আমরা কান্না বলেই ডাকবো। তো রুক্কু বলতে থাকে তুমি কি বোকা? আর আমি কি তোমার কাছে হেল্প চেয়েছিলাম? আমি বলেছিলাম আমাকে টাকা দাও, তাহলে এইসব কেন করলে? তুমি এখানে আমাকে প্রোটেক্ট করতে আসোনি, বরং টেবিল মুছতে এসেছো। তাই নিজের জবটা ঠিকঠাক মতো করো আর আমাকে আমার মতো থাকতে দাও। কান্না বলে প্রথমবার এসেছো কফি খাবে? রুক্কু বলে তুমি কি আসলেই পাগল? এই বলেই সে সেখান থেকে চলে যায়। রুক্কু তার বাসায় এসে দেখে প্রীতির সাথে রাজা। তখন সে বলতে থাকে এসব কি চলছে আর এই মেয়েকে? রুক্কু আরো বলে সে যদি এখন এখান থেকে না যায় তাহলে সে পুলিশ ডাকবে। রাজা বলে কি, পুলিশকে কল করবে? এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড, জিজ্ঞেস করো তাকে, সেই বলবে যে আমি তার বয়ফ্রেন্ড। প্রীতি তো তখন ভয় পেয়ে বলে হ্যাঁ সে আমার বয়ফ্রেন্ড। রাজা এরপর বলতে থাকে তো এখন তুমি ভুলেও চেষ্টা করবে না আমাদের মাঝে আসার, বুঝলে? আর পুলিশ তো আমি নিজেই, তাই পুলিশকে কল করারও দুঃসাহস করবে না। আগামী 2 ঘন্টা বাসার ভেতরে আসবে না, বুঝলে? এই বলেই রাজা প্রীতিকে নিয়ে ভেতরে চলে যায়। আর রুক্কু তখন দেখে উপর থেকে তাকে দেখছে কান্না, তাই সে সেখান থেকে চলে যায় একটা জায়গায়, সেখানে কান্নাও যায়। রুক্কু তখন বলে আমি যখন 15 বছরের ছিলাম তখনই আমার বাবা মারা যায় হার্ট অ্যাটাকে। তারপর এই লোক আমার মাকে কনভিন্স করে বিয়ে করে। মা যতদিন বেঁচে ছিলেন সব ঠিকঠাক ছিল, কিন্তু মা মারা যাওয়ার পরই তার আসল রূপ বেরিয়ে আসে। আমাকে সে বলেছে বাড়িটা তার, কারণ সে মাকে বিয়ে করেছে, তাই তার টাকা না দিলে সে যাবে না আর এরকম নোংরামি করে যাবে। আমি ভেবেছিলাম টাকা তার মুখে ছুঁড়ে ফেলে ঘর থেকে বের করব আর আমার বাবার ঘরকে আবারও আগের মতো পবিত্র করব, কিন্তু সেটাও হচ্ছে না। তো আমি একটা রিয়েল এস্টেট ডিল ক্র্যাক করছি, সেটা টাকা তোমাকে দিব। তুমি এটা দিয়ে আগে নিজের সমস্যার সমাধান করো, তারপর আমি আমারটা করব, কারণ আমি চাই না তুমি বিপদে পড়ো। এবার কিছুক্ষণ ঘোরাফেরা করার পর রুক্কু কান্নাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে চিন্তা করো না, আমরা একসাথে সব সামলে নিব। কান্না তারপর সারা রাত সব সমস্যাগুলো নিয়ে ভাবে। কল্পনা থেকে শুরু করে ধার্মা আর রুক্কু, সবার মধ্যে কমন সমস্যা হচ্ছে টাকা, আর কান্নার টার্গেটও হয়ে যায় এবার টাকা। সারা রাত সে পরিকল্পনা করে বড় কিছু করার। পরদিন সকালেই সে আরিভুকে বলে যে চলো আমরা লুট করব, আর এই লুটের টাকা দিয়েই আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে। আরিভু তো এক কথায় মানা করে দেয়, কারণ এমনিতেই সে কত বড় সমস্যায় ফেসে আছে, তার উপর টাকা লুট করে তো পুলিশেরও চোখে পড়বে, তাই সেই ঝামেলায় জড়াতেই চায় না। সে তো কান্নাকে সরাসরি মানা করে সেখান থেকে চলে যায় ধার্মার কাছে, তার কাছে মাফ চাইতে। কিন্তু আরিভু এসে দেখে ধার্মা তো মাফ করার লোক না, উল্টো তাকে সে প্রাণেই মেরে দিবে। তাই আরিভু আবারও ফিরে আসে কান্নার কাছে আর তার হাতে পায়ে ধরে তার সাথে যাওয়ার জন্য। কান্না তখন বলে যদি একবার আমার পরিকল্পনায় সামিল হয়ে যাও তাহলে কিন্তু আর বের হয়ে যেতে পারবে না, তাই ভেবে বলো কি করবে। আরিভু বলে করব, তোমার সাথে কাজ করব, আর তো কোনো উপায়ও নেই। এখন এটা তো বলো যে আমরা কোথায় লুট করব। তো এরপরই দেখা যায় কান্না একটা ব্যাংক লুট করার কথা ভাবে, আর সেই ব্যাংক সম্পর্কে সমস্ত ইনফরমেশনও জোগাড় করে নেয় যে কিভাবে কিভাবে ব্যাংকের গাড়ি থেকে ক্যাশ লুট করবে। তার তো পুরো প্ল্যান কমপ্লিট করা শেষ। এবার পরদিনই সেই মতো কাজে লেগে পড়ে কান্না। সময় মতো সে গাড়িতে গ্যাস ছড়িয়ে সিকিউরিটিদের বেহুশ করে দেয়, তারপরই সব ক্যাশ কালেক্ট করতে শুরু করে। ওইদিকে তো তখন ইমার্জেন্সি অ্যালার্ট কন্ট্রোল রুমে চলে যায়, পুলিশও এদিকে চলে আসে। কান্না তো তখন সেখানে পুলিশদের সাথে লড়াই করে দ্রুত বাইকে উঠে পালাতে থাকে। অনেক লম্বা সময় ধরে কান্না আর পুলিশের মধ্যে চলে ইঁদুর বেড়ালের খেলা। আর একটা সময় পর কান্না সিলিন্ডারের গ্যাস ফেলে পুলিশকে আটকে দেয়। পুলিশ তো আর তাকে ধরতে পারে না, আর সেও তখন সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর দেখা যায় কান্না পালিয়ে নিজের ড্রেস চেঞ্জ করে নেয় আর আরিবুর সাথে চলে যায়।
এদিকে লুটের কথা সব দিকে ছড়িয়ে যায়। মিডিয়া তো হাজারটা প্রশ্ন করছে পুলিশকে যে এত বড় ব্যাংক লুট হয়ে গেল, পুলিশ কি করলো, কেন তাকে হাতে নাগালে পেয়েও তারা ধরতে পারলো না, তারা কিভাবে এতটা অপারগ হতে পারলো। পুলিশরা আসলে এবার সবার কথার মধ্যে পড়ে যায়। অন্যদিকে আরিফু কান্নাকে বলতে থাকে, তাহলে তুমি অনেক টাকা পেয়েছো, ভারী লাগছে, আর আমরা সেফ তো, কোনো সমস্যা হবে না তো? কান্না বলে, হ্যাঁ হ্যাঁ আমরা সেফ, কোনো ঝামেলা নেই। এদিকে আবার পুলিশ জানতে পারে যে একজন লুটেরার মুখ দেখেছে, আর এটা সেই পুলিশ অফিসার যাকে কান্না মেরেছিল, তাই সে কান্নাকে দেখলেই চিনতে পারবে। অন্যদিকে আরিভু কান্নাকে বলে, তুমি এরকম ভারী ভারী হয়ে কথা বলছো কেন, কেউ কি তোমার ফেস দেখেছে? কান্না বলে, না, আমাকে কেউ দেখেনি, আমরা সেফ। আরিভু তখন বলে, ও তাহলে আমরা ধারমার টাকাটা দিতে পারবো, সেই সাথে অনেক মজাও করব, তাই না? সে তো অনেক বেশি এক্সাইটেড ছিল। এরপরই তারা বাসায় এসে টাকাগুলো বের করে, যেখানে $20 মিলিয়ন ছিল। আরিভু তখন বলে, রুপিতে কত হবে? কান্না বলে, এই তো সব মিলিয়ে 40 কোটি রুপি। আরিভুর তো এই কথা শুনে চোখ কপালে ওঠার অবস্থা। এতগুলো টাকা তো সে জীবনে চোখেও দেখেনি। টিভিতেও তখন এইসব নিয়েই নিউজ হচ্ছিল। কান্না তখন আরিভুকে বলে, এইসব টাকা দিয়ে কিছু কিনতে যাবে না, তাহলেই ঝামেলা। আরিভু তখন জিজ্ঞেস করে, কিন্তু কেন? কান্না বলে, কারণ এটা ব্যাংকের টাকা, তাই স্বাভাবিকভাবেই এতে সিরিয়াল নাম্বার রয়েছে, আর সেটা ট্রেস করেই পুলিশ তাদেরকে ধরার চেষ্টা করবে। তাই যদি ধরা পড়ার ইচ্ছা না থাকে তাহলে চুপচাপ থাকো। আরিভু বলে, তার এই টাকা দিয়ে কি কাজ? কান্না বলতে থাকে, এগুলোকে ডার্ক ওয়েবের মাধ্যমে বিটকয়েনে রূপান্তর করতে হবে, তারপর ইউজ করা যাবে, তার আগে নয়। আরিভু তখন বলতে থাকে, আচ্ছা তুমি কি আসলেই একজন রাঁধুনি? না মানে এইভাবে এত ডিটেলস কিভাবে জানো? তুমি আসলে কে? কি তোমার সত্যিকারের পরিচয়? আমাকে তো বলা হয়েছিল তুমি রাঁধুনি। কান্না তখন কিচ্ছু না বলে হেসে সেখান থেকে চলে যায়। এদিকে পুলিশ অফিসার কান্নার ফেস সিসি ক্যামেরাতে দেখার ট্রাই করে, কিন্তু সেখানে তার ফেস হাইড করা ছিল। এরপরই অফিসার টাকার সিরিয়াল নাম্বারগুলো সব মার্কেটে চেক করতে বলে যে কেউ আসলো কিনা সেই টাকাগুলো খরচ করতে, কিন্তু তারা কোনো কিছুরই খবর পাচ্ছিল না। তখনই সেখানে সিনিয়র অফিসার আসে আর ইন্সপেক্টর দানিশকে বলে, কি খবর কেসের? দানিশ জানায়, এখনো ইনভেস্টিগেশন চলছে স্যার, তবে সেরকম কিছুই এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। এসব শুনে তো অফিসার রেগে যায় আর বলে, কি বললে? এখনো ইনভেস্টিগেশন চলছে? কোনো লিড পাওনি? তুমি কি বুঝতে পারছো দিনের আলোয় লুট করার মানে কি? আমার উপর কত প্রেশার আছে জানো? তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে এই কেসের সমাধান করবে, বুঝলে? ড্যানিশ বলে, হ্যাঁ স্যার, আর সরি স্যার, আমি খুব জলদি এটা সমাধান বের করব, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে কান্না রুক্কুকে এসে বলে, তুমি কাল রাজাকে বলবে আসতে, আমরা তার টাকাটা ক্লিয়ার করব। রুক্কু তখন অবাক হয়ে বলে, মানে কিভাবে? এত টাকা কোথা থেকে পাবো আমরা? কান্না বলে, সেটা তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার কাজ করো, বাকিটা আমি দেখে নিব। তো এখান থেকেই সে একটা খবরের কাগজ কিনে নেয় আর দেখে তার মতোই একটা ছবি এঁকে পুলিশ ছাপিয়ে দিয়েছে। বাড়ি এসে কান্না বলতে থাকে, আমাকে কি এটার মতো লাগছে আরিভু? আরিভু বলে, আরে না, একদমই না, কিন্তু কেন? কান্না তখন বলে, তাহলে আর চিন্তা করে লাভ নেই, তাই না? তখনই টিভিতে নিউজ হয়, ব্যাংক লুট করার অপরাধে ধার্মাকে গ্রেফতার করা হয়েছে, কারণ ক্রাইম স্পটে যে গান পাওয়া গিয়েছে সেটাতে ধার্মার ফিঙ্গারপ্রিন্ট মিলেছে। এই নিউজ দেখে আরিভু বলে, এই সব কিভাবে সম্ভব হচ্ছে? ব্যাপারগুলো তো খুবই অদ্ভুত। কান্না স্যার, আপনি কি আমাকে বলবেন এসব কি হচ্ছে? আপনিই তো টাকা লুট করলেন, আবার আপনি এত বড় মাফিয়াকে ফাঁসিয়ে গ্রেফতারও করালেন, কিন্তু কিভাবে? তখনই দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় কান্না লুকিয়ে ধার্মার বন্দুক চুরি করে নেয়, আর সেটাকে ইচ্ছে করেই ক্রাইম স্পটে ফেলে আসে, যাতে করে পুলিশ ধার্মাকে সন্দেহ করে আর তাকেই গ্রেফতার করে ব্যাংক লুটের জন্য। তাছাড়া ধার্মার তো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি এমনিতেই খারাপ, তাই পুলিশ তাকে সহজেই গ্রেফতার করে নিবে। এই সব কিছু জানার পর আবারও হাইপার হয়ে যায় আরিভু, কিন্তু তাকে খুব একটা পাত্তা দেয় না কান্না। কিছুক্ষণ পরেই টিভিতে একটা নিউজ হয়, যেখানে লটারির নাম্বার বলা হয় আর কে জিতেছে সেটাও বলা হয়। তো হঠাৎ করেই দেখা যায় কান্না তার লটারিটা মেলায় আর দেখে সে তো 20 মিলিয়ন মানি জিতে গেছে। আরিভু বলে, কি আমরা জিতেছি? কান্না তখন তাকে থাপ্পড় দিয়ে বলে, তুই না, আমি জিতেছি, তুই মনে কর কেন তুই জিতলি না? এবার দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেদিন আরিভুকে কান্না এই লটারিটা দিয়েছিল আর বলেছিল সেটা নিশ্চিত জিতবে, কিন্তু আরিভু তো ওভার কনফিডেন্ট হয়ে বলে, ধুর, এটা একটা ফালতু নাম্বার, এসবে কিছুই হয় না, তাই আমি এটা নিব না। তো সেই নাম্বারটা সেদিন কান্নাই রেখে দেয়, আর আজ সে সত্যি সত্যি জিতেও যায়। এবার আরিভু তো কান্নাকে একেবারে স্যার স্যার আপনি আপনি করা শুরু করে দেয়।
সে কান্নাকে বলে, স্যার আপনি কি আমার কথা শুনবেন? কান্না তখন ভাব দেখিয়ে বলে, সময় নেই, পারবো না। আরিভু বলে, মিস্টার ওভারনাইট মিলিয়নিয়ার, প্লিজ আমাকে অর্থাৎ আপনার গরিব বন্ধুকে কিছু টাকা দিন। আমি জানি ধনী হয়ে গেলে বন্ধুদেরকে মানুষ ভুলে যায়, তুমিও কি তাই করবে ভাবছো? এমন করো না আমার সাথে। কান্না তখন তাকে আরো একটা থাপ্পড় দিয়ে বলে, নিজের মতো সবাইকে ভাবা বন্ধ কর। আমি ভাবছি লটারির টাকা কাকে দিয়ে কালেক্ট করাবো, আমরা গেলে সমস্যা হবে। তারপরে কান্না অনেক ভাবার পর কল্পনাকে পাঠায়, আর সে সেগুলোকে কালেক্ট করে নিয়েও আসে। এবার তো কল্পনা সব জেনে যায় যে তারা ব্যাংক থেকে চুরি করেছে। সে তো এসব জানতে পেরে খুবই অবাক হয়ে যায়। আর সে এই সব কিছু জেনেছে কারণ বোকা আরিভু কল্পনার সাথে কলে কথা বলার পর কলই কাটেনি, আর তার মাধ্যমে কল্পনা সব জানতে পারে। তাই সে এসেই বলতে থাকে, আমি সব সত্যিটা জানতে চাই যে তোমরা কি কি করেছো। এবার তো বাধ্য হয়ে কান্না সবটা খুলে বলে। কল্পনা তখন আরিভুকে বলে, ও তাহলে তুমি কোনো বিজনেসম্যানই না, ভালোই মিথ্যাবাদী দেখছি, আমাকে এতদিন ধরে মিথ্যা বলে এসেছো। আরিভু বলে, আর তাকে কি বলবে, সে তো লুট করেছে, তাও শুধুমাত্র রুক্কুর জন্য। তো আমি কি তোমার জন্য এতটুকু মিথ্যা বলতে পারি না? কল্পনা তখন তাকে কিছু না বলে কান্নাকে বলে যে, সত্যিই কি তুমি এসব রুক্কুর জন্য করেছো? কান্না বলে, হ্যাঁ তার জন্যই, কারণ তার টাকার খুব প্রয়োজন। কল্পনা এইসব শুনে বলে, বাহ তুমি তো খুব সুইট। আর আরিভু, তোমার কি সমস্যা এতে? হ্যাঁ, কান্না আমাদের সবার সমস্যা একসাথে সমাধান করেছে, আর এখন এসব না ভেবে আমাদের উচিত এনজয় করা, তাই তুমি একটু চুপচাপই থাকো। আরিভু তো তাও বলে, তো কাল যদি আমরা কোনো সমস্যার মধ্যে খারাপভাবে জড়িয়ে পড়ি তখন কি হবে? একবারও কি ভেবে দেখেছো? কল্পনা বলে, এত ভেবে কি হবে, এত ভেবে কে কবে কি পেয়েছে শুনি। এখন যা আছে তা নিয়েই আমাদের খুশি থাকা উচিত, এত ভাবনা চিন্তা করে সময়টা নষ্ট করা উচিত নয়। এদিকে তো দেখা যায় ধার্মা জামিনে ছাড়া পেয়ে যায়, এরপরে সে লেগে পড়ে তাকে খোঁজার জন্য যে তাকে ফাঁসিয়ে দিয়েছে। কার এত সাহস যে ধার্মার সাথে এমনটা করতে পারে? সে তো এসব নিয়েই ভাবছিল। অন্যদিকে দেখা যায় কানা রুক্কুকে সেই ড্রেসটা পাঠায় আর একটা গাড়ি পাঠায় তার কাছে আসার জন্য। রুক্কু তো সেটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই ড্রেসটা তো সে কিনতে চেয়েছিল। তাই সে খুব খুশি মনে সেই ড্রেস পরে কান্নার সাথে দেখা করতে চলে আসে। তো সেখানে আসার পরই কান্না এসে রুক্কুকে ফুলের বুকেটা দেয়, সেই সাথে তাকে ক্যাশ টাকাও দেয়। রুক্কু তো এসব দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে সে এত টাকা কোথা থেকে পেল। কান্না বলে, দেখো আমি বলছি, তুমি প্যানিক করো না, আমাকে এই টাকাগুলো কল্পনা ধার দিয়েছে, তাই এত চিন্তা করার কিছু নেই, আমি ধীরে ধীরে ধার শোধ করে দিব। রুক্কু তখন বলে, কিন্তু কিভাবে দিল এতগুলো টাকা? এতগুলো টাকা কেউ ধার দেয় নাকি? কান্না বলতে থাকে, সে 20 মিলিয়ন টাকা লটারি জিতেছে, আর আমরা যেহেতু বন্ধু তাই সে সেখান থেকেই কিছু টাকা আমাকে ধার দিয়েছে, সেটা দিয়ে আমি ধার্মা আর তোমার সমস্যার সমাধান করছি, এতে কি প্রবলেম বলো তো? রুক্কু এই সবকিছু শুনে তাকে বলতে থাকে, আচ্ছা তুমি তো একজন রাঁধুনি, তাহলে সে তোমাকে এত বড় অ্যামাউন্ট কিভাবে ধার দিল? তোমার উপর কিভাবে বিশ্বাস করলো যে তুমি তার এতগুলো টাকা তাকে ফিরিয়ে দিতে পারবে? কান্না তখন বলে, এত কেন ভাবছো বলো তো? আমি তো বলেছি আমি সব সামলে নিব, তুমি আগে রাজাকেই টাকাগুলো দাও, তার থেকে নিজের পিছু ছাড়াও। তখনই দেখা যায় রাজা দূর থেকে কান্নাকে দেখে। সে তো তাকে দেখা মাত্রই চিনে ফেলে, কারণ সেদিন যে একমাত্র পুলিশ কান্নাকে দেখেছিল সেটা আর কেউ না, এই রাজাই ছিল। এবার তো রাজা এসে সেই টাকাগুলো চেক করে আর বলে, ও তাহলে তুমি কারেন্সি বদলে দিয়েছো, ভালোই বুদ্ধি দেখছি তোমার। তবে দেখো সেখানে 100-র মতো পুলিশ ছিল, কিন্তু তার মধ্যে আমি একমাত্র যে তোমাকে চিনেছি, ভাগ্য বলে এটাকে, বুঝলে? তো তারা যখন এসব কথা বলছিল তখনই রুক্কু বলে, এখানে কি কথা হচ্ছে শুনি? কান্না বলে, না কিছু না। রাজা তখন বলে, তো একা কথা বলতে চাও, চলো তাহলে একটু গোপনে গিয়ে কথা বলি। কান্না তখন রুক্কুকে বলে, তুমি চিন্তা করো না, আমি তার সাথে কথা বলেই আসছি। কান্না এরপর আলাদা এসে রাজাকে বলে যে আমি তোমার ইচ্ছে মতো টাকা দিয়ে দিব, আর এইসব এখানেই সেটেল করবে, বুঝলে? এসব যেন বাইরে না যায়। রাজা তখন বলতে থাকে, তুমি আমাদের দেশে এসে আমাদেরই টাকা লুট করেছো, তারপর একজন পুলিশের পায়ে গুলিও করে দিয়েছো। এত কিছু করার পর তোমার আবার সাহস হয় কিভাবে টাকা দিয়ে আমার সাথে ডিল করার? আর এই একটা ছবি, এই ছবিটা যদি আমি লুক এলাইকে দেই তাহলে বুঝতে পারছো তোমার কি হবে? তুমি ধরা পড়ে যাবে, আর এরপর সারা জীবন জেলের পেছনেই কাটাতে হবে, সেখানে পৌঁছে মরবে তুমি, বুঝলে? তাই বলছি তুমি পালানোর একদম চেষ্টা করবে না। এই কথাটা বলেই সে টাকা নিয়ে সেখান
থেকে চলে যায়। এদিকে আরিভু বাইরে দেখে যে সেখানে তো ধার্মা আর তার লোক রয়েছে, তারা তো এদিকেই আসছে। এটা দেখা মাত্রই সে সেখান থেকে পালাতে শুরু করে। ধার্মা তখন বলতে থাকে, কি ব্যাপার, আমাকে দেখে এভাবে পালালো কেন? তাকে এক্ষুনি ধরে আনো তো, আমি জানতে চাই তার এভাবে পালানোর কারণটা কি। সে যদি কিছু নাই করে থাকে তাহলে এভাবে কেন পালাবে? অন্যদিকে রুক্কু কান্নাকে বলে, কি চলছে এখানে বলো তো? কান্না তো কিছুই বলতে পারে না। তাই রুক্কু আবারও জিজ্ঞেস করে, কি হলো, আমাকে বলো কি হচ্ছে এখানে? কান্না বলে, আমাকে কি তুমি বিশ্বাস করো? রুক্কু বলে, আমি জানি না, এখন আমাকে আগে এটা বলো কি হচ্ছে এখানে। কান্না তখন বলে, আমাকে কিছুদিনের জন্য কোনো রকম কোনো প্রশ্ন করো না, একটু সময় দাও। এই সব কিছু শেষ হওয়ার পর আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। রুক্কু বলে, তোমাকে সে ক্রিমিনাল বলে গেল আর আমি তোমাকে বিশ্বাস করব বলছো? আমাকে বলো যে আমি এখন কি করব। কান্না তখন বলে, আমি যা করছি সব তোমার খুশির জন্যই করছি, তাই প্লিজ আমাকে বিশ্বাস করো। একবার সব সামলে গেলে আমি তোমাকে নিয়ে সুখে থাকতে পারবো। বোঝাই যায় তারা এতদিনে একে অপরকে কতটা ভালোবেসে ফেলেছে, আর তাই তো রুক্কুর জন্য সে এত বড় রিস্ক নিয়ে নিয়েছে। কান্না আরো বলতে থাকে, দেখো রুক্কু, আমি যাই করেছি আর যাই করছি সবকিছুর পেছনে তোমার খুশি আছে। আমি শুধুমাত্র তোমার কথা ভেবে করছি সব, তাই আমাকে সময় দাও, আপাতত প্রশ্ন করো না। ঠিক তখনই কান্না দেখে সামনে ধার্মা ধরে রেখেছে আরিভুকে, আর তাকে ধমকের সাথে জিজ্ঞেস করছে, কান্না কোথায়? তখনই তো কান্না তাদেরকে দেখে সেখান থেকে পালাতে থাকে, আর ধার্মার লোকও তখন তার পিছু করতে থাকে। অনেকক্ষণ এমন পিছু করার পর একটা সময় তারা কান্নাকে ধরেই ফেলে। ধার্মা তখন কান্নাকে অনেক মারে আর বলতে থাকে, বল কোথায় টাকা? কান্না তখন বলে, কিসের টাকা? আরিভু বলে, ব্যাংক লুটের টাকার কথা বলছে সে। এখান থেকে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে, আর দেখা যায় ধার্মা যখন আরিভুকে ধরেছিল তখনই সে ভয়ের কারণে যা যা আছে সবকিছু বলে দিয়েছে। সে এটাও বলেছে যে কান্নাই তাকে ফাঁসিয়ে জেলে দিয়েছে। এই সবকিছুর পেছনে কান্নারই হাত রয়েছে, টাকা লুটো সেই করেছে। সে কারণেই ধার্মা সবকিছু জানতে পেরে কান্নার পেছনে পড়েছিল, আর এখন সে কান্নাকে থাপ্পড় দিয়ে বলে, আমার টাকা চাই। কান্না তখন বলে, আচ্ছা ঠিক আছে, তোমার কত শেয়ার লাগবে বলো, আমি দিব। ধার্মা এই কথা শুনে বলে, শুধু শেয়ার? আমাকে তুই কত সমস্যাতে ফেলেছিস, আমি কি সব ভুলে যাব? তাই এখন আমি শেয়ার চাই না, আমি সম্পূর্ণ টাকাটাই চাই। বল কোথায় টাকা? কান্না বলে, ঠিক আছে, তাহলে আমি রাতে দিচ্ছি। ধার্মা তখন বলে, রাতে কি? আমি বলেছি এই মুহূর্তে আমাকে বল টাকা কোথায় রেখেছিস। কিন্তু কান্না তো তাকে বলবে না, তাই সে আবারও ট্রিক করে সেখান থেকে পালাতে থাকে আরিভুকে নিয়ে। বেশ অনেকক্ষণ পালানোর পরও তারা ঠিকই ধরা পড়ে যায়। এরপরে তো ধার্মার লোকেদের সাথে তাদের ফাইট চলতে থাকে। ফাইট করার এক পর্যায়েই কল্পনা সেখানে চলে আসে, আর এসে সেখান থেকে আরিভুকে কোনোভাবে নিয়ে যেতে পারে। কান্না তো তখনও একাই ফাইট করছিল, কিন্তু তখন সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। এরপরে সে ট্রেনে করে সেখান থেকে চলে যায়। এদিকে রুক্কু কান্নার ঘরে চলে আসে, আর তখন সে দেখে কল্পনা আর আরিভু টাকা ভরছে। রুক্কু এসব দেখে বলে যে, কি চলছে এখানে কল্পনা? ওইদিকে ধার্মা রাজা সব তো তার পেছনে পড়ে আছে, আর এখানে এত টাকা। আমাকে কি তুমি সত্যিটা বলবে প্লিজ? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তারপরে কল্পনা সবটা বলে দেয় রুক্কুকে। সে বলে, এই সব কিছু সে শুরু করেছে শুধুমাত্র তোমার জন্য, আর এখন আমরাও এতে জড়িয়ে গিয়েছি। সেই সময় সেখানে কান্না চলে আসে আর বলে, তোমরা তাকে বলে দিয়েছ? কল্পনা বলে, সে এখানে এসে পড়েছে, তাই আমার হাতে অন্য কোনো অপশন ছিল না। আরিভু বলতে থাকে, রাজা কিভাবে জানলো যে তুমি লুট করেছিলে? কান্না বলে, সে সেদিন অন ডিউটি ছিল। আরিভু এটা শুনে বলে, ও তাহলে আমরা সব দিক থেকে ধরা পড়েছি। ধার্মা তো ছিলই, এখন রাজাও এসে পড়েছে। কান্না বলে, না, রাজা কাউকে সত্যিটা বলবে না। কল্পনা তখন বলতে থাকে, কিন্তু কেন বলবে না? ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাজাও ধার্মার মতো কান্নাকে বলেছে যে আমি সম্পূর্ণ টাকাটা চাই, আমাকে টাকা দিয়ে তুমি তোমার দেশে ফিরে যাও, তাহলে আর কোনো ঝামেলা হবে না। তো তারপরে কান্না রুক্কুর সাথে আলাদাভাবে কথা বলতে আসে। সে রুক্কুকে বলে, রাজা তাকে বলেছে সে টাকা তো চাই, সাথে রুক্কুকেও চায়, কারণ সে রুক্কুকে 16 বছর বয়স থেকে রেখে আসছে, তাই তাকে তো সে ছাড়বে না, এখন কান্না যত টাকাই দিক না কেন। তো এই সব জানার পর রুক্কুর খুব রাগ হয়, আর সে বলে, এত কিছু শোনার পর তুমি রাজাকে ছাড়বে? আমি তো তাকে মেরে ফেলবো। কান্না তখন তাকে আটকে বলে, রাগ করো না, শান্ত থাকো, আমি একটা আইডিয়া বের করে রেখেছি, তুমি চিন্তা করো না, আমি সব কিছুর প্রাপ্য হিসেব তাকে ফেরত দিব। তো তারপরেই কল্পনা ডাকে কান্নাকে, আর সে নিচে এসে দেখে কল্পনার বাড়ি পর্যন্ত ধার্মা পৌঁছে
গেছে আর বেশ হুমকি ধামকি দিয়ে এসেছে তার ফ্যামিলিকে। এবার কান্না তার পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নেয়। ধার্মা তো আবারও কল করে কল্পনাকে আর বলে চুপচাপ টাকার খোঁজ দিতে, তাহলে সে তাকে ছেড়ে দিবে, না হলে তার মৃত্যু নিশ্চিত। কান্না তখন কল কেটে নিজের সব প্রস্তুতি নিতে থাকে আর কল্পনাকে বলে ভয় পেলেই কিন্তু হাঁটতে হবে, তাই ভয় পাওয়া যাবে না। আর আমি কথা দিচ্ছি আমি কাউকেই ছাড়বো না, সবার শাস্তি আমি নিশ্চিত করে তবেই যাব। অন্যদিকে ধার্মা কান্নাদের চারিদিকে খোঁজার চেষ্টা চালিয়ে যায় আর রাজা তো টাকা পাওয়ার আশায় মজাই করে যায়। এদিকে কান্না একটা চার্ট করে তার সম্পূর্ণ পালানোর পরিকল্পনা তাদেরকে বলে। তারপর সবাইকে জিজ্ঞেস করে তারা তার সাথে একমত কিনা। রুক্কু বলে হ্যাঁ আমি একমত। আরিভু তখন বলে কি বলছো, তার সাথে যাবে? এরকম ভুল করো না। রুক্কু বলে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, তোমার না যাওয়ার হলে যেও না। কল্পনাও তখন বলে আমিও একমত। এবার তো তারা দুজন মিলে টাকা গোছাতে শুরু করে। আরিভু কান্নাকে বলে এই পরিকল্পনা খুব ঝুঁকিপূর্ণ, ভেবে দেখো কিন্তু আমরা ধরা পড়লে সব শেষ হয়ে যাবে। কান্না বলে আচ্ছা তাই নাকি, আর এখন কি হবে জানো? ধার্মা এদিকেই আসছে আমাদের খোঁজে আর এসেই প্রথমে তোমার মাথাটা কেটে আলাদা করবে, তাই ভাবতে থাকো কি করবে। এবার তো পরিকল্পনা অনুযায়ী প্রথমে কান্না রুকুকে মেকআপ করিয়ে দেয় আর বলে তুমি যাবে পুলিশ স্টেশনে রাজার নামে ডোমেস্টিক ভায়োলেন্সের রিপোর্ট করবে। ওদিকে ক্লাবে কল্পনা রাজাকে বিজি রাখবে। তো সেই মতনই সব হতে থাকে। এরপর আরিভুকে পাঠানো হয় যে কোনোভাবে যেন সে ধার্মাকে বাড়িতে ডেকে আনতে পারে। আরিভুও দেখা যায় তাকে লোভ দেখিয়ে নিয়েই আসে। ধার্মা তখন আরিভুর গলা ধরে বলে বল কোথায় সে। আরিভু বলে আমি জানি না, এইসব তার পরিকল্পনা ছিল তোমাকে এখানে আনার জন্য, আমি তো শুধুমাত্র তার কথা শুনেছি। এবার তো এক লম্বা ফাইট শুরু হয় কান্না আর ধার্মার লোকেদের সাথে। এক পর্যায়ে সে ধার্মা সহ সবাইকে গুলি করে মেরে ফেলে। এরপরে অন্ধকার ঘরে আসে রাজা। এসেই দেখে সেখানে পড়ে আছে ব্যাংক লুটের টাকা আর তখনই কান্না এসে মারতে শুরু করে তাকে। কান্না তাকে মারধর করে সেখান থেকে বাকি টাকা নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরই ভেতরে আসে রুক্কু। সে আসতেই তো রাজা বন্দুক তাক করে, কিন্তু রুক্কুকে দেখে তা আবার নামিয়ে নেয়। আর তখনই রুক্কু তার মোবাইলে গুলির সাউন্ড বাজিয়ে দেয় আর এটা শুনেই তো পুলিশ ভাবে রুক্কুকে আক্রমণ করছে রাজা, তাই তারা রাজাকে সেখানেই শুট করে দেয়। যার ফলে রাজারও মৃত্যু হয় ব্যাংক লুট করার ক্রিমিনাল হিসেবে, কারণ তার কাছেই সেই টাকাগুলো পড়েছিল। এবার পুলিশ এসে মিডিয়াকে জানায় যে ব্যাংকের টাকা অর্ধেক পাওয়া গিয়েছে ধার্মার বাড়িতে আর বাকিগুলো পাওয়া গিয়েছে রাজার বাড়িতে। আমরা সম্পূর্ণ ব্যাপারটা দেখার পর সিদ্ধান্ত জানাবো। তো এইদিকে কান্নারা চলে যায় খুব সহজেই। এবার পুলিশ স্টেশনে ইন্সপেক্টর দানিশ এসে তার সিনিয়র অফিসারকে বলে স্যার কেসের সমাধান হয়েছে, কিন্তু আমি তাও একটা বিষয়ে ডাউট করছি, বলবো কি সেটা? তার সিনিয়র তখন বলে যখন ব্যাংকের টাকা ফেরত পাওয়া গেছে ক্রিমিনালও ধরা পড়েছে, তাহলে আর কেন এটাকে টানতে হবে? আরো হাজারটা কেস পড়ে আছে, সেগুলোর দিকে নজর দাও। এই কেস ক্লোজ করা হলো এখন। এরপর তো দানিশ আর কিছুই বলতে পারে না, সে চুপচাপ সেখান থেকে চলে যায়। তারপরে মিডিয়াতেও এটা বলা হয় যে আসল ক্রিমিনাল ধার্মা এবং রাজা ছিল। এই ভিডিও দেখার পর রুক্কু কান্নাকে বলে তুমি যা চেয়েছিলে তেমনই সব হয়েছে, এখন আমাকে বলো তুমি আসলে কে, তোমার পরিচয় কি? কান্না বলে আমাকে কি সত্যি বলতে হবে? রুক্কু বলে হ্যাঁ বলতে হবে। ওদিকে আরিভুকে কল করে চিদাম্বারাম আর বলে কি হয়েছে, আমাকে খুঁজেছিলে? আরিভু বলে হ্যাঁ, তুমি যাকে পাঠিয়েছিলে সেটা এখন মিলিয়নিয়ার হয়ে গেছে। চিদাম্বারাম বলে কি বলছো কি, আমি যাকে পাঠাতে চেয়েছিলাম সে তো আমার সামনে তরমুজ খাচ্ছে, কারণ তার পাসপোর্ট হারিয়ে গিয়েছে তাই আর যেতে পারেনি। এবার তো আরিভু শকড হয়ে যায় আর বলতে থাকে আসল কান্নাপ্পা ওখানে থাকলে এখানে কে? আরিভু পরে কান্নাকে ডেকে বলে এই তুই কে বলতো? তখন কান্না শুধু হাসে আর এরই সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত আর এটা রিভিল হয় না যে কান্নার আসল পরিচয় কি। এই রহস্যই থেকে যায়। হতে পারে এর পরবর্তী কোনো পার্টে এই রহস্যের উন্মোচন হবে, আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প।